আসসালামু আলাইকুম। আজ আমরা যে অধ্যায়টি আলোচনা করব সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৭ম অধ্যায়, অর্থাৎ স্ট্রাকচারাল প্রপার্টি অফ ম্যাটার বা পদার্থের গাঠনিক ধর্ম। আচ্ছা, তো এই অধ্যায়ের যেটা আছে এটাকে যদি আমরা ভাগ করতে চাই, তো এটাকে আমরা মোটামুটি দুই ভাগে ভাগ করতে পারি। প্রথম যে পার্ট আছে সেটাকে সেই পার্টটার মধ্যে মূলত কঠিন পদার্থ বা সলিড যেটা, সেই সলিড নিয়ে আলোচনা করা আছে। সেই কঠিন পদার্থের উপর বিভিন্ন রকমের বল এবং সেই বলের প্রভাব, তার আর হচ্ছে কঠিন পদার্থের উপর কঠিন পদার্থের স্থিতিস্থাপকতা কিংবা এই ধরনের যে ধর্মগুলো আছে, যেটা পদার্থের মধ্যে বল দিলে যে ধর্মগুলো সে শো করে, তো সেই ধর্মগুলো নিয়ে আলোচনা করা আছে। আর সেকেন্ড যে পার্টটা আছে সেই পার্টে হচ্ছে আমাদের তরল পদার্থ নিয়ে আলোচনা করা আছে। তরল এক্সাক্ট না, সেটা আসলে হচ্ছে প্রবাহী পদার্থ যেটা, বা আমরা এটাকে ইংলিশে ফ্লুইড বলি। আচ্ছা, তো আমরা ফার্স্ট পার্টে আমরা চেষ্টা করব প্রথম দিকে সলিড বা কঠিন পদার্থের যে ব্যাপারগুলো আছে সেগুলো কভার করার। আর আমাদের নেক্সট যে পর্বগুলো থাকবে সেগুলোতে হচ্ছে আমাদের প্রবাহী পদার্থের টপিকগুলো আলোচনা করা হবে। আচ্ছা, তো আমরা হচ্ছে প্রথমে শুরু করি আন্তঃআণবিক বল দিয়ে। আন্তঃআণবিক বল বলতে আমরা সহজ ভাষায় যদি আমরা চিন্তা করি, আসলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে দুটো অণু যদি পাশাপাশি থাকে তো তাদের মধ্যে যে বল সেটা। আচ্ছা, তো আমরা যদি কোনো একটা কঠিন পদার্থ নিই, আমরা দেখতে পারি যে কঠিন পদার্থের অণুগুলা অন্যান্য যে প্রবাহী পদার্থ অথবা গ্যাসীয় যে পদার্থগুলো আছে সেগুলোর চেয়ে কঠিন পদার্থের অণুগুলো কাছাকাছি থাকে। তো এই কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে যে বল কিংবা বলের সেই বলের উপর অন্যান্য বলের যে প্রভাব, সেটা অন্যান্য যে পদার্থ আছে প্রবাহী বা গ্যাসীয় পদার্থ সেগুলোর তুলনায় অবশ্যই আলাদা হবে। আচ্ছা, তো এখন যদি আমরা একদম ফার্স্টে দুইটা মলিকুল বা দুইটা অণুর কথা চিন্তা করি, ধরি এটা হচ্ছে আমার একটা কঠিন পদার্থের অণু, এটা হচ্ছে আরেকটা অণু। তো এই দুটা অণু অনেক দূরে দূরে আছে, ঠিক আছে? তো এই অণুগুলোকে যদি আমরা কাছে নিয়ে আসতে চাই একটার থেকে, দুটার মধ্যে যে দূরত্ব আছে সেটাকে যদি আমি আস্তে আস্তে কমাতে থাকি, তো কমাতে কমাতে একটা পর্যায়ে দেখব যে দুটোর মধ্যে একটা আকর্ষণ বল সৃষ্টি হয়েছে, ঠিক আছে? তো আকর্ষণ বল কিন্তু সবসময় কাজ করে, তুমি যত দূরেই নাও সে একটা তোমার গ্র্যাভিটেশন বা মহাকর্ষজনিত যে বল সেটা কিন্তু কাজ করবে, কিন্তু সেটার মানে তোমার ম্যাগনিটিউড যেটা বা সেটার মান এত কম যে সেটাকে আমরা শূন্যের কাছাকাছি বলতে পারি, তো সেটা আমরা হিসাবের মধ্যে আনি না, সেটার কোনো ইফেক্ট নাই বলতে গেলে। আচ্ছা, তো এখন যদি আমরা এই দুটো অণুকে কাছাকাছি আনতে থাকি, এমন একটা পর্যায়ে নিয়ে আসি যে যে পর্যায়ে আনলে দুটোর মধ্যে আমি একটা ফিক্স পরিমাণ এদের মধ্যে একটা বল দেখতে পাবো বা বল অনুভব করতে পারবো, ঠিক আছে? তো এই বলটা অনুভব হওয়ার কারণটা হচ্ছে এদের মধ্যে বিভিন্ন রকমের ইলেকট্রোস্ট্যাটিক বা তোমার স্থির স্থির তড়িৎ বল কাজ করে। তো এই পদার্থ দুটোকে কাছাকাছি কাছাকাছি নিয়ে আসতে থাকলে একটা পর্যায়ে এই বলের মানটা আস্তে আস্তে বাড়তে থাকে, যার কারণে বলটা আমাদের কাছে বলের প্রভাবটা আমরা বুঝতে পারি। তো আবার যদি আমরা বেশি কাছে নিয়ে যাই, ধরি দুটো অণু এভাবে আছে, ঠিক আছে? তো একদম কাছাকাছি নিয়ে এসেছি, এই অণুগুলোর নিউক্লিয়াস সাপোজ হচ্ছে এই দুইটা পয়েন্টে, ঠিক আছে? নিউক্লিয়াস তো আমরা জানি বাইরের যে টোটাল অণুর যে রেডিয়াস সেটার চেয়ে নিউক্লিয়াসের ব্যাসার্ধ অনেক ছোট, ঠিক আছে? তো আমরা কাছাকাছি নিয়ে আসলাম, একদম কাছাকাছি যদি নিয়ে আসি তখন আমরা দেখতে পাবো এই অণুর যে ইলেকট্রন ক্লাউড আছে সেই ইলেকট্রন ক্লাউডটা কী করবে, এই অণুর যে ইলেকট্রন ক্লাউড বা ইলেকট্রন মেঘ যেটাই বলো সেটাকে বিকর্ষণ করবে, কারণ এটা নেগেটিভ এটাও নেগেটিভ। এই দুইটা নেগেটিভ বিকর্ষণের জন্য আস্তে আস্তে একটা টাইমে দেখবা যে এই দুইটা মলিকুল একটা থেকে দূরে দূরে সরে যাচ্ছে। বা দূরে সরে যাওয়ার এটার মিনিংটা হচ্ছে যে আমরা যদি এই দুইটা মলিকুলকে কাছাকাছি আনতে যাই তাহলে আমাদের বাইরে থেকে অতিরিক্ত অনেক বল দেওয়া লাগবে,
যেহেতু এরা একজন একজনকে বিকর্ষণ করছে, ঠিক আছে। তো আমরা এখন যদি এই অবস্থা, উপরে যে অবস্থাটা বর্ণনা করলাম, একটা মলিকুলকে অ্যাট্রাক্ট বা আকর্ষণ করছে, আর দ্বিতীয় অবস্থা একটা আরেকটাকে বিকর্ষণ করছে। তো এই দুইটা অবস্থাকে আমরা যদি বিচার করতে চাই, তো অবশ্যই একটা জায়গা থাকবে যে জায়গাতে আকর্ষণ আর বিকর্ষণ দুইটা বল মিলায় আলটিমেটলি কোনো বল কাজ করবে না বা জিরো হবে, ঠিক আছে। বা এটাকে আমরা নাম্বার লাইনের সাথে কল্পনা করতে পারি যে এখানে +5 আছে, এখানে -5 আছে বল। তো আমি যদি +5 থেকে -5-এ যেতে চাই, অবশ্যই আমাকে 0 পার করে যেতে হবে, ঠিক আছে। তো আমরা আমাদের এই দুই অবস্থানের মাঝখানে এমন একটা অবস্থান থাকবে যে জায়গাতে অণুগুলার নিজেদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ সব আকর্ষণ বা বিকর্ষণ যে বলটাই বলি সেটা 0 থাকবে, ঠিক আছে। তো এই আকর্ষণ বা বিকর্ষণ যে বল কাজ করতেছে, এটাকে হচ্ছে আমরা আন্তঃআণবিক বল বা ইন্টারমলিকুলার ফোর্স বলি। আচ্ছা, তো এখন যদি আমরা এটাকে একটা গ্রাফের মাধ্যমে প্রকাশ করতে চাই, তো এটা হচ্ছে দেখাবো অনেকটা এরকম। গ্রাফের ওয়াই অক্ষ বরাবর আমাদের হচ্ছে বল, ঠিক আছে, ফোর্স। তো উপরের দিকে হচ্ছে আমরা ধরে নিচ্ছি পজিটিভ। তো বল পজিটিভ কখন হয়? তোমরা অবশ্য যদি তোমরা সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার যেটা বা স্থির তড়িতের চ্যাপ্টারটা পড়ে থাকো, ওখানে দেখবা যে যদি বলের তড়িৎ বলের মান যখন নেগেটিভ হবে, তখন হচ্ছে বলটা আমাদের বিকর্ষণ বল হয়। আর যদি বলের মান পজিটিভ হয়, তখন সেটা হচ্ছে যদি বলের মানটা নেগেটিভ হয়, হ্যাঁ, নেগেটিভ হলে আকর্ষণ বল হয়, আর পজিটিভ হলে বিকর্ষণ বল হয়, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বললাম, পজিটিভ হলে যেহেতু বিকর্ষণ হচ্ছে, তার এটা যদি আমার 0 হয়, এটার উপরের দিকে অর্থাৎ পজিটিভ দিকে আমরা ধরতে পারি এদিকে হচ্ছে আমাদের বিকর্ষণ বল, আর নিচের দিকে হচ্ছে আমাদের আকর্ষণ বল। আচ্ছা, তো আমরা যদি এক্স অক্ষের দিকে দূরত্ব বা রেডিয়াস, এই রেডিয়াসটা হচ্ছে ইন্টারমলিকুলার ডিস্টেন্স, ঠিক আছে। একটা মলিকুল নিউক্লিয়াস থেকে আরেকটা মলিকুল বা আরেকটা অণুর নিউক্লিয়াসের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে আমরা আর দিয়ে প্রকাশ করছি। আচ্ছা, তো আমরা হচ্ছে যদি দুটো অণুকে অসীম থেকে কাছাকাছি আনতে থাকি, ঠিক আছে, তো আমরা যদি অসীমে যাই, অসীমে গেলে আমাদের আর এর ভ্যালুটা অবভিয়াসলি ইনফিনিটি বা অসীম হবে। তো আমরা যদি সেই অসীম থেকে আস্তে আস্তে কাছাকাছি আনতে থাকি, তার আমাদের গ্রাফটা আমরা ডান দিক থেকে বাম দিকে আসবো, ঠিক আছে। অর্থাৎ আমাদের আর এর ভ্যালু সেটা আস্তে আস্তে কমতে থাকবে। তো এখন এই দুইটা যে অণু ছিল, অণুগুলা কাছাকাছি আনতে আনতে একটা টাইমে আমরা যে দেখলাম যে দুটার মধ্যে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্টে একটা বল কাজ করতেছে, যে বলটাকে আমরা মেজার করতে পারতেছি। সবসময় বল কাজ করে, এটা আগেও বলছি, কিন্তু সেই বলটা আমরা সবসময় সেটার খুব একটা মান থাকে না, ঠিক আছে, একদম শূন্যের কাছাকাছি মান থাকে। তো ধরলাম আমাদের এই পয়েন্ট থেকে, এখানে যে পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে আমাদের বলটা একটা সিগনিফিকেন্ট একটা মান শো করতেছে, ঠিক আছে। তো এই পয়েন্ট থেকে আমি যদি আস্তে আস্তে আরও ডিস্টেন্স কমাইতে থাকি, আস্তে আস্তে বলটার মান বাড়তে থাকবে। এই বলটা কিন্তু আকর্ষণ বল, ঠিক আছে। একদম দূরত্ব আমরা আগে যেটা বললাম, যে যদি অসীম থাকি, কাছাকাছি আনতে থাকি, প্রথমে আমরা আকর্ষণ দেখব, পরে আমরা বেশি কাছাকাছি নিয়ে আসলে বিকর্ষণ দেখব, ঠিক আছে। তো আমরা কাছাকাছি আনতে আনতে দুটোর মধ্যে প্রথমে একটা আকর্ষণ বল পাবো। আকর্ষণ বলটা আমরা এখানে নেগেটিভ দিকে রাখছি। তো আকর্ষণ বলটা নেগেটিভ দিকে রাখলে আমাদের তাহলে এটার গ্রাফটা কি আমরা যেরকম দেখতে পাবো, সেটা হচ্ছে আস্তে আস্তে আকর্ষণ বলটা বাড়তে থাকবে, ঠিক আছে। তো বাড়তে বাড়তে একটা জায়গায় যে আকর্ষণ বলটা আর বাড়বে না, ঠিক একটা ফিক্স পয়েন্টে যে আকর্ষণ বলটা ম্যাক্সিমাম হবে, ঠিক আছে। এরপরে আমি যদি আরও কাছে নিতে থাকি মলিকুলগুলোকে, মনে করো কাছে নিচ্ছি, ঠিক আছে, আস্তে আস্তে আরও কাছে নিয়ে আসলাম, ধরলাম এখানে এসে এই দুটার মধ্যে যে বল সেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ বল। বাট আমি যদি এখন যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্স থেকে আমি যদি আরও কাছে নিয়ে আসি, তাহলে
এই ম্যাক্সিমাম থেকে আস্তে আস্তে বলটা আরও কমতে থাকবে আস্তে আস্তে, ঠিক আছে, যেহেতু এটা ম্যাক্সিমাম ছিল। তো আমরা এটাকে R1 দিয়ে যদি এক্সপ্রেস করি, R1 দিয়ে এক্সপ্রেস করলে তাহলে আমাদের এই পয়েন্টটা হচ্ছে R1, ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের বলটা সর্বোচ্চ। এরপরে যদি আমরা আরও কাছে নিতে থাকি, তো এদের মধ্যে বলটা আরও কমতে থাকবে, কমতে কমতে একটা জায়গায় যে সেটা শূন্য হয়ে যাবে। তো শূন্য আসলে কোন জায়গায় হচ্ছে, এটা আমরা তোমাদের আগেও বললাম যে এই দুইটার মাঝামাঝি একটা জায়গা থাকবে, যে জায়গাতে বলটা শূন্য থাকবে, এই যে এই জায়গাটা। তো আমরা ধরে নিচ্ছি এখানে এসে আমাদের বলটা শূন্য হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটাকে হচ্ছে আমরা R0 বা R0 দিয়ে এক্সপ্রেস করলাম। এখন আমি যদি এখানে হচ্ছে আমাদের আকর্ষণ বিকর্ষণ দুটো বলে শূন্য হয়ে গেছে, এখান থেকে তো আমি যদি আরও কমাতে থাকি দূরত্ব, তখন হচ্ছে একটার ইলেকট্রন ক্লাউড, ইলেকট্রন মেঘ আরেকটাকে বিকর্ষণ করবে। সো তখন কি হবে, তখন হচ্ছে এদের মধ্যে বিকর্ষণ বল বাড়তে থাকবে। তো তখন সেটা দেখতে এরকম হয়ে যাবে গ্রাফটা, ঠিক আছে। সরি, এটা কিছুটা এই টাইপের হবে, ঠিক আছে। একটা টাইমে যে সেটা অনেক অসীমের কাছাকাছি চলে যাবে, কারণ একটা ইলেকট্রন ক্লাউড তুমি যদি অনেক কাছাকাছি নিয়ে আসো, ঠিক আছে, সেই দুটার মধ্যে যদি বিক্রিয়া না হয়, এমন দুটো জিনিস হয়, তো সেই দুইটার ইলেকট্রন মেঘ যেটা, সেটা অটোমেটিক অনেক বেশি বিকর্ষণ বল কাজ করবে আর কি, ঠিক আছে। তো এই জন্য গ্রাফটা হচ্ছে ঊর্ধ্বমুখী। আচ্ছা, এখন আমরা এখানে দুটো রেডিয়াস বা দুটো দূরত্ব পেলাম, একটা হচ্ছে R0, একটা হচ্ছে R1। একটা হচ্ছে আমাদের বোঝাচ্ছে যে জায়গায় বল শূন্য, আর R1 বোঝাচ্ছে যে জায়গায় বল সর্বোচ্চ, আকর্ষণ বল, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা এই দুইটা অণুর মধ্যে যে শক্তি কাজ করছে, আন্তঃআণবিক বল কিসের জন্য কাজ করে, আন্তঃআণবিক শক্তির জন্য। তো এই শক্তিটার যে ভ্যারি হচ্ছে বা শক্তিটার পরিবর্তনটাকে যদি আমরা এই দূরত্বের সাথে গ্রাফিক্যালি এক্সপ্রেস করি, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে দেখতে এরকম হবে অনেকটা। দেখো, এই পয়েন্ট থেকে হচ্ছে আমাদের বলটা আমরা দেখতে পাচ্ছি, তো আমরা ধরতে পারি এই পয়েন্ট থেকে আমাদের শক্তিটাও আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তো তখন এদের অবস্থাটা হচ্ছে এই টাইপের হবে অনেকটা। আচ্ছা, আমার এই গ্রাফের মধ্যে যে সবুজ মার্ক করা আছে, এটা হচ্ছে আমার শক্তি, ঠিক আছে। এটাকে আমরা শক্তি বা স্থিতিশক্তি বলতে পারি, কারণ আমরা এখানে দুটো অণুর গতি নিয়ে কথা বলছি না, ঠিক আছে। তো এটা স্থিতিশক্তি অবশ্যই হবে, এটা হচ্ছে স্থিতিশক্তি। আর এই ব্লু কালারের যে মার্ক করা, সেটা হচ্ছে বল। আচ্ছা, তো এখন স্থিতিশক্তির গ্রাফটা এরকম কেন হলো, দেখো, প্রথমে আমরা আমাদের যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা যে আছে, এই পয়েন্ট থেকে আমরা শক্তিটা ফিল করতে শুরু করছি। তো আস্তে আস্তে যখন মানে এদের মধ্যে দূরত্ব কমতেছে, যে জায়গায় এসে এদের মধ্যে কোনো বল কাজ করতেছে না, ঠিক আছে, যে জায়গায় এসে এদের বল শূন্য হয়ে গেছে, সেই জায়গায় তো এদের মানে সেই পয়েন্টে এসেই তো এদের স্থিতি অবস্থা সবচেয়ে বেশি। যে জায়গায় কোনো বল কাজ করতেছে না, ওই জায়গায় তাদের স্ট্যাবিলিটি সবচেয়ে বেশি না, তো সেই জায়গায় স্থিতি শক্তিটা সবচেয়ে বেশি হয়, ঠিক আছে। এটা এটা আমরা চিন্তা করতে পারি একটা পেন্ডুলামের কথা, তোমরা হয়তো আগের অধ্যায়গুলোতে পড়ে থাকবে। একটা পেন্ডুলামের ক্ষেত্রে কি হতো, পেন্ডুলামটা যখন উপরে একদম ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউডে পৌঁছাইতো, তখন আমাদের স্থিতিশক্তি কিন্তু সর্বোচ্চ হতো। তো একদম ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউডে যখন পৌঁছাইতো, তখন কিন্তু তার কোনো গতি থাকতো না, তখন সে স্থির হয়ে যেত, ঠিক আছে। তো এখানেও ঠিক সেম, আমাদের যখন এমন জায়গায় পৌঁছাচ্ছে যে জায়গাতে দুটো বল সমান হয়ে গেছে, সেই জায়গায় স্থিতিশক্তি হবে সর্বোচ্চ। তো এরপরে আমি যদি আস্তে আস্তে আরও দূরত্ব কমাতে থাকি, এদের স্থিতিশক্তি সেটা হচ্ছে মানে বিকর্ষণ বলের জন্য স্থিতিশক্তি বিকর্ষণ বলের মতোই বেড়ে যাবে, ঠিক আছে। এই জন্য এই গ্রাফটাও ঊর্ধ্বমুখী দিক ধারণ করেছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা এতক্ষণ যেটা পড়লাম, এটা হচ্ছে কঠিন পদার্থের দুটো দুটো অণুর মধ্যে যে বল কাজ করে, সেই আন্তঃআণবিক বলের মানে আন্তঃআণবিক বলের ব্যাপারে বিস্তারিত জানলাম। আচ্ছা, তো এখন আরেকটা জিনিস বলে রাখতে হয়, সেটা হচ্ছে আন্তঃআণবিক যে বলটা আছে, সেই বলটা কিন্তু মানে সবসময় দুটো অণুর জন্য যে ফিক্স থাকবে, সেটা আমরা বলতে পারি না। যেমন ধরি
আয়রন, ঠিক আছে? এটা হচ্ছে আয়রনের একটা অণু, এটা আয়রনের একটা অণু। তো আয়রনের জন্য আমার এখানে কয়টা আর ছিল, যে কোনো দুইটা অণুর জন্য, ঠিক আছে? একটা পেয়ারের জন্য ধরলাম R0 আর R1, এই দুইটা আর এর ভ্যালু হইতে পারে। R0 কোনটা? R0 যেখানে স্থিতিশক্তি সর্বোচ্চ এবং বল হচ্ছে শূন্য, আর R1 হচ্ছে যেখানে বল সর্বোচ্চ। তো এই R1 আর R0 এই দুটার ভ্যালু একই জোড়া মলিকিউলের জন্য আমাদের কাছে মনে হতে পারে যে একই হবে, কিন্তু এটা আসলে সবসময় একই হয় না। হ্যাঁ, এই R1 বা R0 এই দুটার মান আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে, ঠিক আছে? যদি আশেপাশ থেকে অন্য কোনো শক্তি থাকে, সাপোজ তাপ শক্তি, ঠিক আছে, কিংবা চুম্বক শক্তি, এই শক্তিগুলো যদি থাকে আমাদের আশেপাশে, সেই শক্তিগুলোর প্রভাবের জন্য আমাদের R1 আর R0 এই দুটার মানে পরিবর্তন হয়। এজন্য আমরা এটাকে কোনো মানে এই দুটোকে কোনো ফিক্স মান দিয়ে রিপ্রেজেন্ট করি না, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের আন্তঃআণবিক শক্তির যে টপিকগুলো ছিল বিস্তারিত বললাম, এই টপিকটা শেষ। নেক্সট আমরা যে টপিকটা শুরু করবো সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। আচ্ছা, স্থিতিস্থাপকতা বলতে আসলে আমরা কী বুঝি, ঠিক আছে? দেখো, মনে করো এটা হচ্ছে একটা তার। হ্যাঁ, তারের একটা ব্যাসার্ধ আছে বা ব্যাস যেটাই বলো আছে। তো এই তারের মধ্যে তারের যে শেষ প্রান্ত আছে, এখানে আমি কোনো কিছুতে বেঁধে একটা ভর ঝুলিয়ে দিলাম, ঠিক আছে? তো এই ভরটাকে আমরা অবশ্যই একটা বল দিয়ে লিখতে পারি, কারণ ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে mg, এটাও হচ্ছে এক ধরনের বল, ঠিক আছে? তো এই জন্য আমরা এটাকে এফ দিয়ে লিখতেছি, ঠিক আছে? এখানে হচ্ছে এফ কাজ করতেছে। আচ্ছা, তো এখন আমরা মানে যদি চিন্তা করি, তারটা হচ্ছে কঠিন পদার্থের, ঠিক আছে? তো তুমি চিন্তা করে দেখো, একটা তার যদি তুমি দুটো জিনিস দিয়ে লাগাই রেখে দুই সাইডে তুমি যদি টান দাও, ঠিক আছে, সেই তারটা যদি রাবারের হয়, তখন তুমি কি দেখতে পারো? রাবারটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো রাবার না হয়ে যদি তামা হয়, তামার তার হয়, ঠিক আছে, তখন সেই তারটা কি আসলে এটার দুই দিকে বা একদিকে ফোর্স দিলে তারটা কি আসলে বাড়ে? হ্যাঁ, প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, বাড়ে। কিন্তু আমরা এটা সবসময় দেখতে পাই না খালি চোখে। এই মানে কঠিন পদার্থের যে তারগুলো আছে, তামা কঠিন পদার্থ বলতে রাবারও কঠিন পদার্থ অবশ্যই, বাট আমি যেগুলোর কথা বলছি ধাতব পদার্থ যেগুলো, তামা, তারপর হচ্ছে মনে করো তোমার স্টিল, ঠিক আছে, এসব যে পদার্থগুলো আছে, এই পদার্থগুলো আসলে মানে বল দিলে যে পরিমাণ বাড়ে, সেই বাড়াটা আমরা খালি চোখে সবসময় দেখতে পাই না, ঠিক আছে? এটার প্রভাবটা বোঝা যায় যদি মনে করো তুমি একটা তার রেখে তারের মধ্যে একটা লোড দিয়ে অনেকক্ষণ ঝুলিয়ে রাখো, ঠিক আছে? বাসায় এটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। কোনো একটা জায়গায় একটা স্টিলের তার ঝুলিয়ে, হ্যাঁ, স্টিলের তারের মধ্যে স্টিলের তারের দৈর্ঘ্যটা আগে মেপে নিবা, মেপে নিয়ে এরপরে সেটার মধ্যে কোনো একটা বস্তা বা কিছু জিনিস, মানে বস্তার মধ্যে কিছু জিনিস রেখে সেটা ঝুলিয়ে দিয়ে রাখতে পারো অনেক দিন। দেখবা যে সেটা কিছুদিন পরে নিয়ে মাপলে সেটার দৈর্ঘ্যে পরিবর্তন আসবে, ঠিক আছে? আচ্ছা, তো কঠিন পদার্থের এই যে একটা বৈশিষ্ট্য যে কঠিন পদার্থ বেড়ে যাচ্ছে, ঠিক আছে, এই বৈশিষ্ট্যটা মানে এই বৈশিষ্ট্যটাকে হচ্ছে আমরা মানে এই কঠিন পদার্থের যে বেড়ে যাওয়া, এই বেড়ে যাওয়ার প্রভাবটা দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই পদার্থটা যে বেড়ে যাচ্ছে, ঠিক আছে, তো ধরলাম এই তারটা বেড়ে এখান থেকে এই পর্যন্ত আসছে, ঠিক আছে? তো বেড়ে আসার পরে আমরা এসএসসিতে একটা টপিক পড়ছিলাম, সেটাকে বলা হয় হচ্ছে স্ট্রেস আর স্ট্রেইন, ঠিক আছে? পীড়ন বা বিকৃতি, পীড়ন আর বিকৃতি, পীড়ন আর হচ্ছে বিকৃতি। পীড়ন বলতে আমরা কি লিখতাম? F/A, আর বিকৃতি বলতে লিখতাম হচ্ছে L/L। যদি তোমাদের হালকা মনে থাকে টপিকগুলো, তো জিনিসটা এভাবে আমরা লিখতাম, ঠিক আছে? তো
আসলে জিনিসটা কী ছিল? এই পীড়ন যেটা ছিল সেটা হচ্ছে আমরা এখানে যে বলটা দিচ্ছি সেই বলটাকে আমরা যদি এই তারের ইনিশিয়ালি তারের মধ্যে যে রেডিয়াস ছিল সেই রেডিয়াসের যে এরিয়া অর্থাৎ পাই আর স্কোয়ার, ঠিক আছে, সেই এরিয়া দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে আমরা পীড়ন পেয়ে যেতাম। আর বিকৃতি ছিল এটা দৈর্ঘ্য যতটুকু বাড়ছে সেটা যদি স্মল এল হয়, আর এটার যে আগের দৈর্ঘ্য ছিল এটা যদি লার্জ এল হয় তাহলে তোমার বিকৃতি ছিল হচ্ছে স্মল এল বাই লার্জ এল, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমাদের এই যে তারটা আছে তার লোড দেওয়ার জন্য বেড়ে যাচ্ছে। এখন আমরা যদি লোডটা সরাই নেই, এটা স্মল এল পরিমাণ যে বেড়ে গেছে, আমরা যদি লোডটা সরাই নেই তখন একটা লিমিট পর্যন্ত লোড সরাই নিলে আমরা দেখতে পাবো যে এটার যে স্মল এল পরিমাণ বেড়ে গিয়েছিল সেই বাড়াটা কমে যাবে আবার, অর্থাৎ এটা আবার আগের জায়গায় চলে যাবে, ঠিক আছে। এখান থেকে আবার সেটা আগের জায়গায় ব্যাক করবে, ঠিক আছে। তো এই যে ধর্মটা, তুমি এটার মধ্যে পীড়ন দিলা, পীড়ন দিয়ে তার বিকৃতি ঘটলো, আবার তুমি পীড়নটা সরায় নিলা, সরায় নেওয়ার ফলে তার বিকৃতিটা আবার আগের জায়গায় চলে আসলো, বিকৃতিটা আবার হ্রাস পেল, ঠিক আছে। এই যে কঠিন পদার্থের মধ্যে এই যে তোমার বৈশিষ্ট্যটা দেখা যায়, এই বৈশিষ্ট্যটাকে আমরা স্থিতিস্থাপকতা বলি, ঠিক আছে। আচ্ছা, এরপর আচ্ছা এখন দেখো এই স্থিতিস্থাপকতার সংখ্যার মধ্যে আমি একটা পয়েন্ট বলছিলাম, সেটা ছিল হচ্ছে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বা একটা সার্টেন লিমিট পর্যন্ত, ঠিক আছে। এই সীমাটা আসলে কি বোঝায়? এটা বোঝায় যে আমি চিন্তা করো একটা লোহার তার আছে ঝুলানো, সেই তারের মধ্যে আমি যদি অনেক ফোর্স দিলাম, ঠিক আছে, একটা হিউজ ম্যাগনিটিউডের একটা ফোর্স দিলাম, তো সেই ম্যাগনিটিউডের ফোর্সটা যদি অনেক বেশি হয় তাহলে কিন্তু এটা একটা টাইমে ছিঁড়ে যাবে। অর্থাৎ মানে সেই জিনিসটা যত শক্তই হোক না কেন একটা একটা টাইমে একটা লোডের পর কিন্তু জিনিসটা ছিঁড়ে যাবে, ঠিক আছে। তো আমি এখান থেকে যেটা বুঝতে পারি যেটা সব লোডের জন্য খাটে না, একটা ফিক্সড পরিমাণ লোড এটার জন্য ম্যাক্সিমাম হিসেবে কাজ করে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কিছু কয়েকটা মানে পয়েন্ট আছে। আমি যে সীমার কথা বলছিলাম এই সীমাটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক সীমা, ঠিক আছে, স্থিতিস্থাপক সীমা। আচ্ছা, তো স্থিতিস্থাপক সীমাটা আর আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে ব্রেকিং স্ট্রেস, বা এটাকে বাংলায় কি বলে, আচ্ছা, অসহভার। আচ্ছা, এই দুটো টপিক আমি বলছি। দেখো, স্থিতিস্থাপক সীমাটা হচ্ছে সর্বোচ্চ যেই পরিমাণ বল দিলে বা সর্বোচ্চ যে পরিমাণ পীড়ন দিলে আমাদের এই তারটা বেড়ে আবার যদি পীড়নটা সরে নেই সেটা আবার আগের জায়গায় ব্যাক করবে, অর্থাৎ স্থিতিস্থাপকতা শো করবে, ঠিক আছে। সেই সর্বোচ্চ বলটাই হচ্ছে স্থিতিস্থাপক সীমা বা ইলাস্টিক লিমিট, ঠিক আছে। তো ইলাস্টিক লিমিটের চেয়ে বেশি যদি আমি বল দেই তাহলে কি হবে? তাহলে বস্তুটা ইলাস্টিসিটি শো করবে না, ঠিক আছে। তার মানে এই না যে বস্তুটা ছিঁড়ে যাবে, ঠিক আছে। তো আমি যদি এটাকে এক্সপ্রেস করতে চাই, দেখো ধরো এটা হচ্ছে একটা তার, এই তারটাকে আমি এদিকে বল দিচ্ছি, তো এটা স্মল এল পরিমাণ বাড়তেছে। এই স্মল এলটা যদি আমার স্থিতিস্থাপক সীমা হয় এই পার্টিকুলার রেডিয়াসের জন্য, পার্টিকুলার ব্যাসার্ধের জন্য, তো এই স্থিতিস্থাপক সীমার চেয়ে যদি আমি বেশি বল দিই, অর্থাৎ বল দিয়ে আমার যদি বিকৃতিটা আরও বেশি হয়, ঠিক আছে, সাপোজ ধরলাম L1 পরিমাণ আমার বিকৃত হয়ে গেছে, ঠিক আছে। তো L1-এ কিন্তু সে ছিঁড়ে যাচ্ছে না L1 পর্যন্ত নিয়ে গেলে, ঠিক আছে। তো স্থিতিস্থাপক সীমাটা যখন আমি পার করে ফেলবো বল দিয়ে, পার করে ফেললে কি হবে, সে আর আগের অবস্থায় ব্যাক করবে না। তখন আমি যদি বলটা সরাই নেই তখন জিনিসটা দেখতে এরকম হয়ে যাবে, ঠিক আছে। আর স্থিতিস্থাপক সীমার মধ্যে যদি আমি বলটা কোথাও সরাই নিতাম, সাপোজ এটা এখানে আছে, ঠিক আছে, এখানে থাকতে আমি যদি বলটা সরাই নিই তখন সেটা আবার আগের জায়গায় এই পজিশনে চলে আসবে, বোঝা যাচ্ছে ব্যাপারটা, এই পজিশনে চলে আসবে। আর স্থিতিস্থাপক সীমা এটা ছিল, এই সীমা যখন ক্রস করবে তখন এটা এখানেই থেকে যাবে,
ঠিক আছে, এটা এর চেয়ে আগের জায়গায় যাবে না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এখানে একটা ব্যাপার, এটা একটু সমস্যা হয়েছে। দেখো, স্থিতিস্থাপক সীমার পরে যে বলটা দিচ্ছি, বল দিয়ে আমি পরে যতটুকু বেশি বাড়াচ্ছি এতটুকু, ঠিক আছে, এখানে যতটুকু বেশি বাড়তেছে ততটুকু আসলে ব্যাক করবে না। ঠিক আছে, তার মানে হচ্ছে এটা যদি আমার একবারে ব্যাক করবে না, ঠিক না, এটা যদি আমার L1 হয় এই পুরোটা, হুম, L1 L1 পর্যন্ত নিয়ে যদি যাই, নিয়ে যে ছেড়ে দেই, তখন সে L পরিমাণ ব্যাক করবে, থেকে যাবে হচ্ছে L2 পরিমাণ। ঠিক আছে, তো তার মানে আমরা কি দেখলাম, স্থিতিস্থাপক সীমার উপরে বল গেলে স্থিতিস্থাপকটুকুই, মানে স্থিতিস্থাপক যে অংশটুকু আছে বিকৃতির, সেই অংশটুকুই আবার আগের জায়গায় ব্যাক করবে। আর স্থিতিস্থাপকতার বাইরে যে বলটা, বা স্থিতিস্থাপক সীমার বাইরে যে বলটা, সেই বলের জন্য যে বিকৃতি, সেই বিকৃতিটুকু থেকে যাবে। ঠিক আছে, তো ওই বিকৃতিটাকে আমরা বলি হচ্ছে প্লাস্টিক বিকৃতি। এটাকে বাংলায় কি বলে? আচ্ছা আচ্ছা আমি এটার বাংলা খুঁজে পাচ্ছি না, সরি। এটার ইংলিশটাই বললাম, এটাকে বলা হচ্ছে প্লাস্টিক বিকৃতি। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা যেটা দেখতে পারি, দেখো এটা ছিল দৈর্ঘ্যের ক্ষেত্রে। ঠিক আছে, যে কোনো বস্তুর দৈর্ঘ্যের ক্ষেত্রে এখানে কয়েকটা সংজ্ঞা দেয়া আছে। আচ্ছা, একটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক, সরি, একটা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, আরেকটা হচ্ছে নমনীয় বস্তু। ও আচ্ছা, পেয়ে গিয়েছি, প্লাস্টিক মানে হচ্ছে নমনীয়, নমনীয় বস্তু, আরেকটা হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু। আচ্ছা, তো এই তিনটা আসলে কী জিনিস? পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলতে বোঝায় যে এমন একটা বস্তু, যে বস্তুটাকে তুমি যত বলই দাও, সেই বস্তুটা সবসময় স্থিতিস্থাপকতা শো করবে। তো আসলে এমন কোনো জিনিস আসলে সম্ভব না যেটা মানে একদম ভেঙে যাওয়ার আগ পর্যন্ত বা ছিঁড়ে যাওয়ার আগ পর্যন্ত যে জিনিসটা স্থিতিস্থাপকতা শো করে, এরকম কোনো বস্তু আসলে সম্ভব না। সবগুলো বস্তুই একটা টাইমে যে প্রথমে স্থিতিস্থাপকতা শো করে, তারপরে হচ্ছে নমনীয়তা শো করে। নমনীয়তা বলতে কী কী বলছিলাম মনে আছে? নমনীয়তা হচ্ছে যেই জায়গায় যে তোমার বিকৃতিটা আবার আগের জায়গায় ব্যাক করে না যেই বলের জন্য, সেটা হচ্ছে নমনীয় বল বা প্লাস্টিক বল। ঠিক আছে, প্লাস্টিক ফোর্স বা প্লাস্টিক স্ট্রেন যেটাকে বলি। তো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলতে যেটা বোঝাচ্ছিলাম, যে সেই বস্তুটার মধ্যে তুমি মানে যত বলই দাও, সেই বলটা আবার মানে সেই বস্তুটার বিকৃতি আগের জায়গায় ব্যাক করবে। ঠিক আছে, সেটা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, বাট এরকম বস্তু সম্ভব না। এটা হচ্ছে নমনীয় বস্তু। নমনীয় বস্তু আসলে কোনো বস্তুই কিন্তু মানে পরিপূর্ণ নমনীয় না। ঠিক আছে, সবগুলো বস্তুই একটা না একটা লিমিট পর্যন্ত স্থিতিস্থাপকতা শো করে। সেটা অনেক মানে খুব কম একটা রেঞ্জ পর্যন্ত হতে পারে। ঠিক আছে, যেরকম আমরা যদি প্লাস্টিক দেখি, আমাদের আশেপাশে যে প্লাস্টিকগুলো আছে, সেই প্লাস্টিকগুলো আমরা মানে তোমার আশেপাশে তোমার সাথে যে কলমটা আছে, সেই কলমটাকে তুমি যদি হালকা একটু ফোর্স দাও, ঠিক আছে, হালকা একটু বেন্ড করো এরকম, তো দেখবা হালকা একটু বেন্ড করলে ছেড়ে দিলে আবার আগের জায়গায় সেটা সোজা হয়ে যাচ্ছে। ঠিক আছে, বাট কিন্তু তুমি যদি একটু বেশি বেন্ড করো, সাপোজ হচ্ছে তুমি এতটুকু বেন্ড করছো, ঠিক আছে, এতটুকু বেন্ড করলে ছেড়ে দিলে দেখবা এটা, মনে করো তুমি এটা হাতে ফোর্স দিয়ে করছো, ঠিক আছে, এখানে হচ্ছে তোমার হাত, তুমি এটাকে এদিকে টান দিচ্ছ, টান দিয়ে এটাকে এদিকে বাঁকা করে ফেলছো, তো তুমি আবার ছেড়ে দিছো, ছেড়ে দিলে দেখবা এটা তুমি যতটুকু বাঁকা করছিলা সেটা হচ্ছে একটু সোজা হবে জিনিসটা। ঠিক আছে, একটু সোজা হয়ে এই জিনিসটা এভাবে থেমে থাকবে। তো এই জিনিসটা আসলে কী মিন করতেছে, তুমি যদি আবার তার সাথে চিন্তা করো, তুমি যে প্রথমে অল্প একটু বাঁকাচ্ছিলা, অল্প একটু বাঁকা করে ছেড়ে দিচ্ছ, সেটা আবার আগের জায়গায় ফিরে যাচ্ছে। এটা কি আছে? এটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে সীমা। আর
যখন তুমি সীমাটা ক্রস করে ফেলতেছো তখন যতটুকু সীমার মধ্যে ছিল সেই পরিমাণ বিকৃতিটুকু আগের জায়গায় ব্যাক করতেছে, ঠিক আছে? অর্থাৎ তুমি যতটুকু বেন্ড করতেছো এখানে কিন্তু ততটুকু বেন্ড নাই, এটার মধ্যে যে স্থিতিস্থাপক অংশটুকু ছিল সেই অংশটুকু এটাকে আগের জায়গায় ফিরিয়ে নিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো প্লাস্টিক হচ্ছে আমাদের অনেক নমনীয় একটা বস্তু, এই বস্তুটার মধ্যে স্থিতিস্থাপকতা কম তুলনামূলক, বাট এটার মধ্যে আমরা একটা সার্টেন লিমিট পর্যন্ত স্থিতিস্থাপকতা দেখতে পারি। এরপরে হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু। পূর্ণ দৃঢ় বস্তু বলতে বোঝায় যে বস্তুর মধ্যে তুমি যতই ফোর্স দাও এটার মধ্যে কোনো পরিবর্তন হবে না, সেটা হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু। কিন্তু আসলে এই ধরনের কোনো বস্তু এক্সিস্ট করেই না, ঠিক আছে? প্রত্যেকটা বস্তুতে কোনো না কোনো ধরনের পরিবর্তন হবে, ঠিক আছে? আচ্ছা, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু আর পূর্ণ দৃঢ় বস্তুর মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো? এটার মধ্যে পার্থক্য হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তুর মধ্যে তুমি যত বলে দাও এটার মধ্যে কোনো বিকৃতি হবে না, আর পূর্ণ স্থিতিস্থাপক বস্তু হচ্ছে সেটার মধ্যে বিকৃতি হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে অসহভার এবং অসহপীড়ন। আচ্ছা, এখানে আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি অসহভার আর অসহপীড়ন বলতে আসলে বোঝায় যে পরিমাণ ভার বা যে পরিমাণ পীড়ন দিলে, ঠিক আছে, যে পরিমাণ ফোর্স আর কি, যে পরিমাণ বল দিলে, পীড়ন ছিল হচ্ছে বল ডিভাইড বাই এরিয়া, ঠিক আছে? তো অসহভারটা হচ্ছে যে পরিমাণ বল দিলে কোনো একটা বস্তু একদম সেটার অবস্থা ছিঁড়ে যাবে আর কি, ঠিক আছে? সেটার মধ্যে প্রথমে তুমি যদি বল আস্তে আস্তে বাড়তে থাকো যে কোনো একটা জিনিসের মধ্যে, ঠিক আছে? মনে করো এটা তার আছে, তারকে তুমি আস্তে আস্তে বল দিচ্ছ, আস্তে আস্তে বলটা বাড়াচ্ছ দুদিকে বল, ঠিক আছে? তো আস্তে আস্তে সবার প্রথমে এটা হচ্ছে স্থিতিস্থাপকতা দেখাবে, এরপরে আস্তে আস্তে এইটা নমনীয়তা দেখাবে, তারপরে জিনিসটা এটা যখন অসহভারে পৌঁছায় যাবে বলটা তখন জিনিসটা ছিঁড়ে যাবে, ঠিক আছে? অসহভারটা হচ্ছে যেই ভারে আসলে বা যেই বল প্রয়োগ করলে জিনিসটা ছিঁড়ে যায় বা সেটা মানে নষ্ট হয়ে যায় কি, সেটা হচ্ছে অসহভার। আর অসহপীড়ন হচ্ছে সেই অসহভার বা অসহবল যেটাকে বলি, সেই অসহভার ডিভাইডেড বাই হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে? এটা হচ্ছে অসহপীড়ন। অসহপীড়ন, অসহভার ডিভাইড বাই অসহক্ষেত্রফল, ঠিক আছে? আচ্ছা, আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে স্থিতিস্থাপক ক্লান্তি। আমার লেখা অনেক খারাপ, দুঃখিত, একটু কষ্ট করে বুঝে নাও। স্থিতিস্থাপক ক্লান্তি এই জিনিসটা আসলে কী মিন করে? আচ্ছা, তো আমরা যে কোনো বস্তুর ক্ষেত্রে যে কোনো বস্তুর মধ্যে আমি যদি একটা বল দেই, তো বল দিলে জিনিসটার প্রথমে কী হবে, সেটা যদি ইলাস্টিক লিমিটের মধ্যে থাকে বা স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকে, সেটা হচ্ছে আমার প্রথমে একটা বিকৃতি দেখাবে, বল সরাই নিলে সেটার বিকৃতি আবার ব্যাক করবে আগের জায়গায়, ঠিক আছে? তো স্থিতিস্থাপক ক্লান্তিটা হচ্ছে আমি যদি কোনো একটা জিনিসের মধ্যে বল দিয়ে রেখে দিই অনেক দিন, ঠিক আছে? সাপোজ এটা তুমি দেখতে পারো কিসের ক্ষেত্রে, তার এটা লোহার ক্ষেত্রে দেখতে পারো। লোহার কোনো কিছুর মধ্যে যদি অনেক দিন ধরে বল দিয়ে রাখা হয়, ঠিক আছে, সেটার মধ্যে পার্মানেন্ট একটা পরিমাণ বিকৃতি তৈরি হয়ে যায়, বুঝছো? যেরকম এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি, এটা মনে করো দেয়ালের মধ্যে তার দিয়ে রাখছো, তো এটার মধ্যে তুমি একটা ভর দিয়ে রাখছো, এই ভরের মান হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে, ঠিক আছে? তো স্থিতিস্থাপক সীমার মধ্যে আমি ধরলাম এই ভরের জন্য সেটাকে আমি বল হিসেবে দেখাই, এই বলের জন্য এইটার দৈর্ঘ্য বেড়ে এটা স্মল এল পরিমাণ বেড়ে গেছে। তো এখন আমি যদি হিসাব অনুযায়ী কী হওয়ার কথা, আমাদের এই স্থিতিস্থাপক যে বলটা ছিল, বলটা যদি সরায় নেই এটা আবার আগের জায়গায় ব্যাক করবে, অর্থাৎ এটার দৈর্ঘ্য এল প্লাস স্মল এল না হয়ে আবার লার্জ এলের ব্যাক করবে, ঠিক আছে? তো স্থিতিস্থাপক ক্লান্তিটা হচ্ছে আমি যদি এই বলটা অনেক দিন ধরে রেখে দিই, তারপর যদি আমি বলটা সরাই নিই, তখন আমি যেটা দেখবো সেটা হচ্ছে এটা আগে যে আমার এলটা ছিল লার্জ এল, সেখান থেকে একটু বেড়ে যাবে, মানে আমার লার্জ এলে পৌঁছানোর কথা ছিল, কিন্তু এখানে ধরলাম এটা হচ্ছে এল প্রাইম, ঠিক আছে? এই এল প্রাইম যে বিকৃতিটা আছে, এই বিকৃতিটা এটার মধ্যে থেকে যাবে, ঠিক আছে?
তো এটাই হচ্ছে আমার স্থিতিস্থাপক ক্লান্তি। এই মানে এই যে বৈশিষ্ট্যটা আছে এটাকে আমরা স্থিতিস্থাপক ক্লান্তি বলি। অর্থাৎ কোনো একটা বল অনেক দিন ধরে যদি এক্সিস্ট করে বা লাস্ট করে, তখন সেটার মধ্যে যে বিকৃতি দেখা যায়, যে বিকৃতিটা আবার আগের জায়গায় ব্যাক করে না, সেটা হচ্ছে কী বলে এটাকে, স্থিতিস্থাপক ক্লান্তির কারণে বিকৃতি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখি বিকৃতি কত ধরনের হতে পারে। আমরা এতক্ষণ ধরে যেটা পড়ে আসলাম সেটা হচ্ছে পীড়নের বিভিন্ন প্রকার, পীড়নের যে জিনিসগুলো আছে, ঠিক আছে, পীড়ন দিলে একটা কঠিন পদার্থ কী কী ধরনের বৈশিষ্ট্য শো করে সেগুলো। এখন আমরা বিকৃতির মধ্যে যদি চাই, আমরা এতক্ষণ শুধু দৈর্ঘ্যর বরাবর যে পীড়ন, সেই পীড়ন নিয়ে আলোচনা করেছি। তো একটা জিনিসের মধ্যে কিন্তু দৈর্ঘ্য বরাবর সবসময় পীড়ন নাও আসতে পারে। সেই পীড়নটা কিন্তু তার যে কোনো সাইড থেকে আসতে পারে, কিংবা সেটার মানে বস্তুটার সামগ্রিক যে আয়তন, সেই আয়তনের মধ্যে কিন্তু আসতে পারে। ঠিক আছে? তো এই বিকৃতিটাকে হচ্ছে আমরা তিন ভাগে, মানে মেইনলি তিনটা টাইপসে ডিভাইড করতে পারি। ঠিক আছে? ফার্স্ট অফ অল সেটা প্রথমটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতিটা আমরা এতক্ষণ দেখলাম। বিকৃতি আসলে কী কী ছিল? বিকৃতি জিনিসটা হচ্ছে মূলত যে কোনো একটা দৈর্ঘ্য বিকৃতিটাই বলি আগে। দৈর্ঘ্য বিকৃতিটা হচ্ছে কী ছিল? স্মল এল ডিভাইড বাই লার্জ এল, এটা ছিল। স্মল এলটা হচ্ছে চেঞ্জ ইন লেংথ, যে দৈর্ঘ্য পরিবর্তন, আর লার্জ এলটা হচ্ছে আগের দৈর্ঘ্য। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কৃন্তন বিকৃতি বা আকার বিকৃতি বলে আর কি। ঠিক আছে? আচ্ছা, তো এই কৃন্তন বিকৃতি এটাকে একটু আমাদের ভালো মতো বুঝতে হবে। ঠিক আছে? এই ব্যাপারটা তুমি যদি আরও পরবর্তীতে যদি ইঞ্জিনিয়ারিং পড়ো, তখন হচ্ছে এই কৃন্তন বিকৃতি নিয়ে আসলে ডিটেলস অনেক কিছু থাকে। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক। কৃন্তন বিকৃতিটা হচ্ছে, দেখো, মনে করো তোমার কাছে একটা বার আছে, লোহার বার। এই বারের মধ্যে তুমি যদি ফোর্স দাও এই দিকে, ঠিক আছে, তখন দেখো কী 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 হতে পারে এটার মধ্যে। তুমি যদি এখানে দুটো প্যারালাল লেয়ার চিন্তা করো বক্সটার মধ্যে, ঠিক আছে, জানি না বোঝা যাচ্ছে নাকি, চেষ্টা করো বুঝতে পারবো। আচ্ছা, এই দুটো হচ্ছে প্যারালাল লেয়ার। এই লেয়ারগুলোকে আমি পিঙ্ক দিয়ে মার্ক করলাম। তো এই দুটো লেয়ারের কথা যদি আমি চিন্তা করি, এই দুটো লেয়ারকে যদি আমি আলাদা করে নিয়ে আসি, তাহলে কি দেখতে পারবো? এরকম দেখতে পারবো। ঠিক আছে? তো এখানে আমি যে বলটা দিচ্ছিলাম, এই বলটা হচ্ছে এদের মাঝখানে কাজ করতেছিল। ঠিক আছে? তো এই বলটা এদের মাঝখানে কাজ করতেছে। তো এখন দেখো, এই উপরে যে ছবিটা আছে, উপরের ছবিতে এই বলটা যদি নিচের দিকে কাজ করে, এটা আসলে কী চাবে? এটা চাচ্ছে হচ্ছে এই জিনিসটাকে এটার থেকে সরায় নিচের দিকে নিয়ে আসতে, এই প্যারালাল লেয়ারটাকে। ঠিক আছে? তো এটা যেহেতু নিচের দিকে আসছে না, তার মানে এই প্যারালাল লেয়ারের মধ্যে একটা উল্টা বল কাজ করতেছে। অর্থাৎ এটা যেহেতু এটাকে এভাবে সরায় নিয়ে আসতে যাচ্ছে, বাট এটার এই দুই ক্ষেত্রফল বরাবর একটা উল্টা বল কাজ করতেছে। ঠিক আছে? যেই বলটার জন্য আসলে এই বলটা, হ্যাঁ, এই অংশটুকুকে ছিঁড়ে নিয়ে আসতে পারতেছে না। ঠিক আছে? তো আমরা যদি সেকশনটাকে আর একটু বড়োভাবে চিন্তা করি, তাহলে একই জিনিস দেখতে পাবো। যদি আমার ক্ষেত্রফলটা আর বড় হয়, এরকম হয়। ঠিক আছে? এটাও মনে করি এখানকার একটা সেকশন। তো এই সেকশনে যদি আমি সেম বলটা কাজ করি, তো এখানেও কিন্তু আমার উল্টা একটা বল কাজ করতেছে দুই পৃষ্ঠে। এই দুই পৃষ্ঠের দুইটা বল এই জিনিসটাকে এটার মধ্যে আটকায় রাখতেছে। তো এই ক্ষেত্রফল বরাবর যে বলটা কাজ করতেছে, এটাকে আমরা বলি কৃন্তন বল। ঠিক আছে? এটা অনেকটা এভাবে চিন্তা করা যায় যে, যদি তোমার কাছে কোনো একটা বই থাকে, এই বইয়ের এখানে যদি তুমি ট্যাপ লাগাও, ঠিক আছে, টেপ লাগানোর পরে এখানে যদি কোনো একটা সুতা লাগিয়ে দাও, সুতা ধরে টান দাও, তাহলে বইটা কি দেখবা? বইটা যদি নিচের অংশটা লাগানো হয়, ঠিক আছে, বইটাকে দেখা যাবে হচ্ছে এরকম, বইটা এরকম বাঁকিয়ে যাবে ফর শিওর। ঠিক আছে? তো এখন দেখো এখানে হচ্ছেটা কি, এই পুরো এরিয়াটা জুড়ে কিন্তু বলটা কাজ করতেছে।
মানে বলটা পুরো এরিয়াটাকে টেনে নিয়ে যাচ্ছে, পুরো ক্ষেত্রফলটাকে টেনে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই ক্রিন্তন বলটা হচ্ছে আমার ক্ষেত্রফল বরাবর কাজ করে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা ক্রিন্তন বিকৃতি বলতে কী বুঝি, ক্রিন্তন বিকৃতিটা দেখি। ক্রিন্তন বিকৃতিটাকে আমরা আসলে এখানে যেহেতু অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে, সাপোজ এটা যদি আমার একটা জিনিস হয়, এটা যদি পাকায় গিয়ে এরকম একটা কন্ডিশন চলে আসছে। ঠিক আছে, তো ধরলাম এটার মধ্যে থিটা পরিমাণ পরিবর্তন হয়েছে। তো থিটা পরিমাণ যদি পরিবর্তন হয়, আমার এই ডিস্টেন্স যদি লার্জ ডি আর এটা যদি স্মল ডি হয়, তাহলে হচ্ছে আমার ক্রিন্তন বিকৃতি হবে স্মল ডি বাই লার্জ ডি। ঠিক আছে, আর আমরা কি জানি এই থিটার ভ্যালু যদি অনেক ছোটো হয়, তাইলে আমরা এটা তো এমনি আসলে ট্যান থিটা আসতেছে, স্মল ডি বাই লার্জ দিয়ে এটাকে আমরা ট্যান থিটা লিখতে পারি। আর থিটার ভ্যালু খুব ছোটো হলে সেটা থিটা ইকুয়াল লিখে দিতে পারি। বা এটা আসলে তোমরা যদি ক্যালকুলেটারে রেডিয়ানে নিয়ে যাও, ঠিক আছে, ক্যালকুলেটারকে রেডিয়ান মোডে নিয়ে গেলে তুমি যদি জিরোর কাছাকাছি ভ্যালু বসাও, তো ওই থিটার ভ্যালু আর ট্যান থিটার ভ্যালুটা বসা দেখতে পারো সেম আসবে। ঠিক আছে, অনেকটা কাছাকাছি আসবে থিটা ট্যান থিটা। আচ্ছা, তো তার মানে আমরা কী কী পেলাম, আমরা ক্রিন্তন বিকৃতি সমান পেলাম ট্যান থিটা অথবা ডি বাই ডি, যেটাই বলি। ঠিক আছে, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি আমরা এটা আসলে মানে কঠিন পদার্থের ক্ষেত্রে দেখতে পারি, বাট এটা বেশি বোঝা যায় হচ্ছে কোনো তরল বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে বেশি বোঝা যায়। একটা আমরা যদি বেলুন নেই, বেলুন নিয়ে আমি যদি সব দিক থেকে চাপ দিই, ঠিক আছে, হাত দিয়ে ধরে সব দিক থেকে বেলুনটাকে চাপ দিলাম, তখন হচ্ছে এটার মধ্যে আয়তন বিকৃতি ঘটে। ঠিক আছে, আয়তন বিকৃতি হচ্ছে এটার আয়তন যে পরিমাণ পরিবর্তন হচ্ছে সেটা ডিভাইড বাই তার আগের আয়তন। ঠিক আছে, এটা সলিডের ক্ষেত্রে আমরা দেখতে পারি। সাপোজ হচ্ছে আমার কাছে হচ্ছে একটা সলিড স্ফেয়ার আছে বা গোলক আছে, এই গোলকটাকে আমি সব দিক থেকে বল দিচ্ছি। সব দিক থেকে বল কীভাবে দেয় বলতো, সব দিক থেকে কোনো কিছুকে আমি বল দিতে পারি যদি আমি জিনিসটাকে কোনো একটা তরলের মধ্যে চুবাই দিই। ঠিক আছে, তরলের মধ্যে চুবাই দিলে তরলের ভিতরে ঢুকাই দিলে কী হবে, এটা সব দিক থেকে সমানভাবে বল পাবে। ঠিক আছে, আবার এটাকে হচ্ছে আমি যদি কোনো প্রেশারাইজড কোনো একটা মিডিয়ামের মধ্যে দিই, যে জায়গাতে অনেক প্রেশার আছে, ঠিক আছে, অ্যাটমসফিয়ারিক প্রেশার অনেক বেশি, তো ওরকম কোনো জায়গার মধ্যে দিলেও সেখানে সব দিক থেকে সমান বল কাজ করবে। তো এই প্রেশারাইজ করার জন্য আসলে কি হয়, এটার ভলিউম ধরলাম কিছুটা কমে গেছে। ঠিক আছে, এটার অ্যামাউন্টটা খুব কম হবে যদি জিনিসটা অনেক মানে দৃঢ় কোনো একটা সলিড হয়। ঠিক আছে, ধরলাম এটা কমে এটার ভলিউম হচ্ছে স্মল ভি, আগে ভলিউম ছিল হচ্ছে লার্জ ভি। ঠিক আছে, তো তার মানে আমার ভলিউমের পরিবর্তন হচ্ছে লার্জ ভি মাইনাস স্মল ভি, আর বিকৃতি কী হবে, স্মল ভি মাইনাস লার্জ ভি ডিভাইড হচ্ছে লার্জ ভি বা ক্যাপিটাল ভি। ঠিক আছে, এটা হচ্ছে আমার আয়তন বিকৃতি। তো আমরা কি দেখলাম, আয়তন বিকৃতিটা হচ্ছে আমার বিকৃতির পরিবর্তন, আয়তনের বিকৃতি পরিবর্তন ডিভাইড বাই হচ্ছে আগের আয়তন যেটা ছিল সেটা। এটার একটা উদাহরণ আমরা যদি রিয়েল লাইফে চিন্তা করি, সেটা হচ্ছে কোনো একটা গ্যাসের সিলিন্ডার, যে সিলিন্ডারের মধ্যে গ্যাস অনেক প্রেশারাইজডভাবে থাকে। তো প্রেশারাইজডভাবে আসলে কী করে জিনিসটা, আমার সিলিন্ডারের যে সারফেসটা হচ্ছে সলিড। ঠিক আছে, ওটা যদি আমি একটা সেকশন নেই, ধরলাম এটাকে আমি এদিক দিয়ে কেটে দিচ্ছি। ঠিক আছে, ধরো এটাকে আমি মাঝখান বরাবর কেটে দিচ্ছি। তো কাটলে এটাকে আমরা কীরকম দেখতে পাবো হচ্ছে এরকম। এটার মধ্যে যদি প্রেশারাইজড গ্যাস থাকে, গ্যাস এটাকে সব দিক থেকে প্রেশার দেয়। ঠিক আছে, তার মানে এটার যে ভলিউমটা আছে, ভলিউমটা কিন্তু পুরো অংশটা জুড়ে ভলিউম। ঠিক আছে, তো এই ভলিউমটা কমে এটা অনেকটা এরকম হয়ে যাবে, এরকম হয়ে চিকন হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা সিলিন্ডারগুলোর ক্ষেত্রে দেখতে পারি আর কি একটা টাইমে, যে অনেক বেশি প্রেশার থাকলে তখন অনেক দিন ধরে রেখে দিলে একটা হালকা একটা ইফেক্ট দেখা যায় আর কি সলিড যে কন্টেনারগুলো আছে ওগুলোর মধ্যে। আচ্ছা, তো আমরা যদি বিকৃতিটাকে সামারাইজ করি তাহলে আসলে কী আসবে, সব ধরনের বিকৃতিকে আমরা সামারাইজ করলে বিকৃতি এটাকে আমরা আসলে কী লিখতে পারবো, এখানে কী ছিল, এটা হচ্ছে পরিবর্তন ডিভাইড বাই হচ্ছে পূর্বাবস্থা, এটা বলতে পারি আমরা। ঠিক আছে,
এটা দৈর্ঘ্যের ক্ষেত্রে দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইড বাই পুরো অবস্থায় যে দৈর্ঘ্য ছিল সেটা, আয়তনের ক্ষেত্রেও সেম, আবার কৃন্তন বা আমার শেয়ার যেটা সেটার ক্ষেত্রেও সেম, ঠিক আছে। আচ্ছা, আর পীড়নগুলোকে যদি আমি ক্লাসিফাই করি, সব পীড়নই হচ্ছে ফোর্স বাই এরিয়া, ঠিক আছে। আমি যদি দৈর্ঘ্য পীড়ন বলি সেটা হয় ফোর্স বাই এরিয়া, কৃন্তন পীড়ন বলে সেটা হয় ফোর্স বাই এরিয়া, আয়তন পীড়ন বলে সেটা হয় ফোর্স বাই এরিয়া। বাট এখানে একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে কৃন্তন পীড়নের ক্ষেত্রে এফ বাই এ যেটা ছিল, সেখানে এটা ছিল আমার যে তার, সেই তারের এরিয়া বা পাই আর স্কোয়ার, এফ বাই পাই আর স্কোয়ার, ঠিক আছে। আবার আমি যদি কৃন্তন পীড়নের কথা চিন্তা করি, কৃন্তন পীড়নের ক্ষেত্রে এখানে যদি লেংথ আর ব্রেথ থাকে, কৃন্তন বলটা কাজ করতেছিল হচ্ছে আমার এই ক্ষেত্রফল বরাবর। তো ক্ষেত্রফল বরাবর কাজ করলে আমার পীড়ন কী হবে, পীড়ন কৃন্তন পীড়ন, পীড়ন সমান হবে হচ্ছে ফোর্স বাই এরিয়া, এখানে এরিয়া হবে এল ইন্টু পি, বুঝতে হবে এখানে, ঠিক আছে। আর আয়তন পীড়ন যদি আমি হিসাব করতে চাই, আয়তন পীড়ন হচ্ছে যদি আমার গোলক হয় তাহলে আয়তন পীড়ন হবে 4/3 পাই আর কিউ, সরি, গোলকের ক্ষেত্রে পুরো জিনিসটার এরিয়া হচ্ছে 4 পাই আর স্কোয়ার, এটা হবে তখন আমার আয়তনের ক্ষেত্রে পীড়ন, ঠিক আছে। আর যদি আমার গোলক না হয় এরকম একটা ইটের মতো জিনিস হয়, তার মানে এফ ডিভাইড বাই এল ইন্টু বি ইন্টু সিক্স, সরি এল ইন্টু বি ইন্টু সিক্স লিখতেছি কেন, তখন কী হবে, যদি কিউ হয় আর কি, ঠিক আছে, যদি জিনিসটা একটা কিউব হয়, কিউবের ক্ষেত্রে কী হবে, এল স্কোয়ার ইন্টু সিক্স, যেহেতু 6টা তল আছে তো সবগুলোর ক্ষেত্রে যদি একই বল কাজ করে সব দিকে, তেমন হচ্ছে এল স্কোয়ার ইন্টু সিক্স, এটা হবে। আবার যদি লেন্থ আর ব্রেথ থাকে তখন সেটা হিসাব করে সবগুলোর এরিয়া নিচে আর কি সবগুলোর এরিয়ার সামেশন হবে, ঠিক আছে, সবগুলোর ক্ষেত্রফলের সামেশন হবে। এটাই ছিল হচ্ছে আমার বিকৃতি, সরি পীড়ন, এইটা ছিল পীড়ন। আচ্ছা, এরপর আমাদের টপিক আছে হচ্ছে হুকস ল। আচ্ছা, হুকস ল, পয়জন রেশিও। আচ্ছা, এরপরে যে পার্টটা আছে হুকস ল থেকে আমাদের স্থিতিস্থাপকতার যে ব্যবহার বা পীড়ন বনাম বিকৃতি যে গ্রাফটা আছে, সেই গ্রাফটা আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ডিসকাস করব।